This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ধর্ষণে ব্যান্ডেলের শুট আউট, কুলিপাড়ার কাছে এক ব্যক্তিকে গুলি করে খুন, নিহত লালবাবু গোয়ালা নিউ কাজিডাঙ্গা এলাকার বাসিন্দা। আর কি জানা যাচ্ছে? আশিক ইনসান আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, আমাদের সহকর্মী আশিক। দেখো, তোমাকে শুভজিৎ জানিয়ে রাখবো যে এই যে শুট আউট ভর সন্ধ্যেবেলা সন্ধ্যে 7:30 নাগাদ এই শুট আউট হয়। ব্যান্ডেল স্টেশন থেকে ট্রেন থেকে নেমে বাড়ি ফিরছিলেন লালবাবু গোয়ালা নামে এক ব্যক্তি। তিনি কলকাতা কর্পোরেশনে চাকরি করতেন এবং প্রতিদিনকার মতোই তিনি হেঁটে বাড়ি ফিরছিলেন এবং সেই সময় তার বাড়ির অদূরেই তাকে খুব কাছ থেকে গুলি করা হয়। যেমনটা আমরা জানতে পারছি পুলিশ সূত্রে যে তার বুকের বাঁ দিকে একটি গুলি লাগে এবং তারপরেই তিনি ঘটনাস্থলে লুটিয়ে পড়েন এবং স্থানীয় বাসিন্দারা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে চুচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যায় এবং সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এরপরেই কিন্তু গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে আসে চন্দননগর পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকরা। চন্দননগর পুলিশ কমিশনার অমিত সি জাভালগি নিজে ঘটনাস্থলে আসেন এবং পরিবার কাউকে সন্দেহ করছে? দেখো, এখনো অব্দি পরিবারের সঙ্গে কথা বলে ওটা হয়নি। তবে যেমনটা আমরা জানতে পারছি যে কে বা কারা এই খুন করলো সেই নিয়ে কিন্তু পরিবারও দ্বন্দ্বে রয়েছে, যেমনটা পুলিশও রয়েছে এখনো অব্দি। বেশ, নজর থাকবে আশিক, নজর থাকবে, নজর রাখো। গোয়ালা বলে আমাদের স্থানীয় এক ছেলে কলকাতা কর্পোরেশনে চাকরি করত। ও বাড়ি ফেরার পরে নাকি হট করে যখন বৃষ্টিটা পড়ছিল তখন একটা নাকি শুট আউট হয়। সেটা প্রথমে কেউ বুঝতে পারেনি। প্রথম ওর পরিবারের লোকজন, ওর স্ত্রী এবং ওর ভাইপো তুলে নিয়ে গিয়ে হসপিটালে যায় এবং হসপিটাল থেকে মৃত বলে ঘোষণা করা হয়। এরকম ভর সন্ধ্যাবেলা এইরকম জায়গা এবং এরকম একটা শান্তিপ্রিয় জায়গা, যে জায়গাটা এরকম ভালো মানুষের বাস, সেই জায়গায় হট করে এরকম একটা গলির মধ্যে এরকম ভর সন্ধ্যাবেলা, এটা ঠিক বুঝে উঠতে পারছি না যে ঘটনাটা কি বিষয় বা কি বৃত্তান্ত, ঠিক বোঝা যাচ্ছে না। এখন তো এটাই শুনতে পাচ্ছি অফিস থেকে ফিরছিল, ব্যাপারটা আমরা পুরোটা জানি না। আচ্ছা, এখন এসে যা শুনতে পাচ্ছি যে অফিস থেকে ফিরছিল, ফেরার পথেই এই জিনিসটা হয়েছে। ও কি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিল? না, সেরকমভাবে না, ও নিউট্রাল থাকতো। কারোর সাথে? না 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 না। এমনি এলাকায় মানে কোনো গন্ডগোল কোনোদিন হয়েছে এর মধ্যে? না 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 না, ওর সাথে কোনোদিন এরকমভাবে কারোর সাথেই হয়নি। এদিকে শহর কলকাতায় ফের চলল গুলি। দক্ষিণ কলকাতায় গেস্ট হাউসে বান্ধবীকে গুলি করে আত্মঘাতী যুবক। প্রাথমিকভাবে জানা যাচ্ছে আজ দুপুরেই লেক গার্ডেন্সের ওই গেস্ট হাউসে উঠেছিল যুবক যুবতী। এরপর বুধবার বিকেলে আচমকাই গুলি চলার শব্দ শুনতে পান আশেপাশের বাসিন্দারা। সূত্র মারফত জানা যাচ্ছে নিজের মাথায় গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছে ওই যুবক। তার আগে ওই যুবক বান্ধবীকে লক্ষ্য করে গুলি চালিয়েছে বলে জানা যাচ্ছে। ঘটনার পর যুবতীকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আপাতত সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। মৃত ওই যুবকের নাম রাকেশ সিং, বাড়ি বজবজে। সঙ্গে যে যুবতী গেছিলেন সেই যুবতীও বজবজেরই বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, আজই দুপুর 2টো নাগাদ ওই গেস্ট হাউসে ঢুকেছিল ওই দুজন। গেস্ট হাউসের 3 তলার একটি ঘরে উঠেছিল দুজন। এরপর বিকেল 4:50 নাগাদ গেস্ট হাউসের কেয়ারটেকার গুলি চলার শব্দ পান। খুবই দুঃখজনক ঘটনা। একটি ছেলে এবং মেয়ে, মোস্ট প্রবাবলি বিহারি, কারণ ওদের নাম দুটো মানে নন বেঙ্গলি আর কি। হ্যাঁ, রাকেশ সাউ। মনে হয় যতটুকু যা আমরা পুলিশের কাছ থেকে জানতে পারলাম যে প্রেম ঘটিত ব্যাপার। নিজেরাই নিজেদের গুলি করেছে, পিস্তল করেছে, গুলি করে মানে মেয়েটিকে এখন ইডিএফে নিয়ে যাওয়া হয়েছে। খুব আশঙ্কাজনক অবস্থায় আছে। ছেলেটি তো স্পট ডেড। আমি এখানে কেয়ারটেকার, ওই টাইমে আমি ছিলাম না। রেজিস্টারে দেখলাম একদিনের বুকিং, ব্যাস। পারপাস কিছু বলে? পারপাস কিছু আপনাদের শেয়ার করবেন? না, পার্সোনাল লেখা আছে মনে হয়। আর এই মুহূর্তে আরো একটা বড় খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। এবার রাজ্যপালের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন রাজভবনের অস্থায়ী মহিলা কর্মী। বড় খবর, রাজ্যপালের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন রাজভবনের অস্থায়ী মহিলা কর্মী। রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলেছিলেন ওই মহিলা। শীর্ষ আদালতে রিট পিটিশন দাখিল করলেন তিনি। আরো বিস্তারিত জানবো, শ্রাবন্তী আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, আমাদের সহকর্মী। শ্রাবন্তী। দেখো শুভজিৎ, প্রথম প্রশ্ন হলো যে এফআইআর করার পরে যদি পুলিশ সত্যি কোনো অ্যাকশন না নেয় তাহলে সাধারণত মামলাকারীরা হাইকোর্টে আসেন। এক্ষেত্রে কেন সুপ্রিম কোর্ট
এই মহিলা তিনি তার মামলায় উল্লেখ করেছেন যে সুপ্রিম কোর্ট তার কারণ হচ্ছে আর্টিকেল 361, যেটা রাজ্যপালকে বিশেষ ক্ষমতা দিয়েছে যে তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারবে না কোনো রকম ভাবেই পুলিশ। তার জন্যই কলকাতা হাইকোর্টের বদলে একেবারে সরাসরি শীর্ষ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্টে তিনি আবেদন করেছেন। তার কারণ বহু মামলায় শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছে তাদের রায়ে যে কেউই সংবিধানের ঊর্ধ্বে নয়। একজন রাজ্যপাল যদি তিনি সত্যি দোষ করে থাকেন, তিনি যদি অভিযুক্ত হন, তাহলে তার বিরুদ্ধে তদন্ত করার বা তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সুপ্রিম কোর্ট দেয়। ঠিক এই বিষয়টিকে সামনে রেখেই তিনি আদালতে গেছেন। তার আর্জি হলো যেমন ভাবে তাকে প্রোটেকশন দিতে হবে, তার পরিবারকে প্রোটেকশন দিতে হবে, একই সঙ্গে রাজ্য পুলিশকে অন্তত এই ক্ষমতাটুকুনি দেওয়া হোক যাতে প্রয়োজনে রাজ্যপালকে জিজ্ঞাসাবাদ করতে পারে রাজ্য সরকারের পুলিশ। ধন্যবাদ শ্রাবন্তী। এদিকে আবাসিকদের ছুটি বিতর্কে বিদ্ধ প্যাবলভ হাসপাতাল কর্তৃপক্ষ। গত জানুয়ারি থেকে জুনের মধ্যে অস্বাভাবিকভাবে কমেছে প্যাবলভে চিকিৎসাধীন আবাসিকের সংখ্যা। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, গত 6 মাসে অন্তত 250 আবাসিককে ছুটি দেওয়া হয়েছে। ছুটি দেওয়ার ক্ষেত্রে প্রক্রিয়াগত ত্রুটি রয়েছে বলে দাবি সমাজকর্মী এবং চিকিৎসকদের একাংশের। এই পরিবারটাকে দেখছেন, বছর 7 আগে উত্তর 24 পরগনার আমডাঙ্গা থেকে আচমকা উধাও হয়ে গিয়েছিলেন এদের বাড়ির মেয়ে। পরিজনরা ধরেই নিয়েছিলেন মানসিক অসুখে আক্রান্ত সেই মেয়ে কোভিডে মারা গিয়েছেন। কয়েকদিন আগে পাভলভ থেকে আসে অপ্রত্যাশিত ফোন। তাদের মেয়ে 7 বছর ধরে পাভলভে চিকিৎসাধীন রয়েছেন, এখন সুস্থ। খবর পেয়ে পাভলভে ছুটে আসেন পরিজনরা। চোখে তো জল ধরে রাখা যায় না প্রথমত, তারপরে তো আমরা দেখবো কি, উনি দেখেই তো আমাদের নাম বলা শুরু করে দিয়েছে। প্রথমেই আমাদের দেখে আমাদের নাম বলা শুরু করে দিয়েছে, আর দেখেই বলছে আমাকে বাড়ি নিয়ে চলো, আমি বাড়ি যাব। উনি আর এখানে থাকতে চাইছে না, এবার বাড়ি যাব। এ পর্যন্ত শুনলে মনে হবে মধুরেণ সমাপয়েৎ। মানসিক স্বাস্থ্য আন্দোলনের সঙ্গে যুক্ত চিকিৎসক সমাজকর্মীরা জানাচ্ছেন এটা মুদ্রার একটা পিঠ। কেন? শুনুন ছুটি পাওয়া সেই আবাসিকের পরিজনরা কি বলছেন। সেরকম তো বুঝছি না, সব কি নাম ঠিকানা বলেছি, কিন্তু সেই ওর যেটা ভঙ্গিমা ছিল সে ভঙ্গিমাটাই আছে, দেখে বুঝছি। মানে ওনাদের কাছে যে অবস্থায় এসেছিল, হ্যাঁ সে তার থেকে হয়তো সুস্থ, ওনাদের কাছে হয়তো বেশি অসুস্থ অবস্থায় এসছে, তারপর সুস্থ এখন। এবার শুনুন মানসিক রোগের চিকিৎসায় সরকারি উৎকর্ষ কেন্দ্র পাভলভেরই সাইকিয়াট্রিক বিভাগের প্রধান সৃজিত ঘোষের কি বক্তব্য। বাড়ির লোকরা কিছু কিছু ক্ষেত্রে এমন কোনো রকম নিষ্ক্রিয়, প্রায় ভুলেই যেতে বসে, ফোন নাম্বার পাল্টে দেয়, অ্যাড্রেস পাল্টে দেয়। আবার কখনো কখনো যেটা হয়, হয়তো একটু বেশি উৎসাহে কাউকে মনে হয়েছে পাঠিয়ে দিই, হ্যাঁ অনেক বছর আছে, সেটাও হয়েছে। শব্দবন্ধটা শুনলেন, অতি উৎসাহী। পাভলভের অন্দর বলছে এখানেই বিতর্কের বীজ লুকিয়ে রয়েছে। গত নভেম্বর থেকে জুলাইয়ের মধ্যে পাভলভে আবাসিকের সংখ্যা 700 ঘর থেকে কমে এসছে 450, যাকে সাফল্যের অন্যতম ধাপ হিসেবে দেখাতে চাইছেন পাভলভ কর্তৃপক্ষ। যদিও সেই সাফল্যের ধাপের আড়ালে বিতর্কের বীজ লুকিয়ে রয়েছে বলে মনে করছেন মেন্টাল হেলথ নিয়ে কাজ করা স্বাস্থ্যকর্মীরা, চিকিৎসকেরা। তারা বলছেন যে সাফল্যের ধাপে প্রশংসা করতে গিয়ে অনেক ক্ষেত্রেই তাড়াহুড়ো করে রোগীদের বাড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, অভিযোগ আবাসিকের সংখ্যা কমাতে ওপিডি থেকে রোগী ভর্তির ক্ষেত্রেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। যেই আসছে সেই যেন ভর্তি না হয়, কিংবা ভর্তি করার ব্যাপারে কখনো কখনো বলা হচ্ছে যে একটু রেস্ট্রিক্টেড ওয়েতে ভর্তি করুন, এগুলো হয়তো বলা হয় কখনো কখনো। পাভলভ সূত্রে খবর, জানুয়ারি থেকে প্রথম যে 31 জন আবাসিককে ছুটি দেওয়া হয়েছে তা মানসিক স্বাস্থ্য শুশ্রূষা আইন মেনেই হয়েছে। এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে স্বাস্থ্য ভবন। এরপরই রোগী ভর্তি নিয়ন্ত্রণে নির্দেশ জারি হতে শুরু করে। এরকম ঘটনাও ঘটেছে যে যিনি একজন ইন্ডিপেন্ডেন্ট ডিসচার্জ হয়ে গেছেন, তিনি যখন এসেছিলেন ভলেন্টারি অ্যাডমিশনের জন্যে, তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে।
এবং পরে আমরা খবর পেয়েছি, আমরা জানি যে তিনি আর নেই পৃথিবীতে, কারণ তার একটা অ্যাক্সিডেন্ট হয়। প্রশ্ন হলো এই মৃত্যুর দায় কার? পাবলবে ছুটি বিতর্কের যাবতীয় দায় অ্যাডিশনাল মেডিকেল সুপার মাসুদ আলীর ওপরই চাপিয়েছেন বিভাগীয় প্রধান চিকিৎসক সৃজিত ঘোষ। আমি দেখুন এই স্ক্রিনিং কমিটিতে নেই, আমি এই বিষয়ে খুব বেশি বলতে পারবো না। আপনারা সুপারের সাথে কথা বলুন, সুপার এই বিষয়ে বলতে পারবো, এটা আমি এই কমিটিতে নেই। মোদিরা বলছেন সুপার যা বলতে পারছেন না তা হলো তার উপরে খরচ কমানোর চাপ রয়েছে, আর সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে গিয়েই এমনভাবে রোগীদের ছুটি দেওয়া হচ্ছে মানসিক হাসপাতাল থেকে, যা পাবলবে আগে কখনো হয়নি। ক্যামেরায় অভিজিৎ দাসের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, কলকাতা। পুলিশের অতি সক্রিয়তার অভিযোগ, সামাজিক মাধ্যমে মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে গ্রেপ্তার হন হাওড়ার যুবক। আদালতের নির্দেশে জেল থেকে ছাড়া পেলেন তৃণমূল কংগ্রেস কর্মী। নবান্নে মুখ্যমন্ত্রীর সভা চলাকালীন সোশ্যাল মিডিয়ায় কমেন্ট করেন এক ব্যক্তি। সেই সময় অরূপ রায়দের তিরস্কার করছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তখনই সোশ্যাল মিডিয়া পোস্ট করেন এরশাদ। 30শে জুন এরশাদকে গ্রেপ্তার করে পুলিশ। হাইকোর্টে দ্বারস্থ হয় তৃণমূল কর্মীর পরিবার। সেই মামলাতেই অভিযুক্তকে আজই ছেড়ে দেওয়ার নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিনহা। তারপরেই মুক্তি পেলেন এরশাদ। এলাকায় আরও অনেক যেসব কাজ হয় ওয়ার্ডে, সেসব ওয়ার্ডে কাজ হয় না। ওগুলো বলেছি বলে আমার প্রথমে বাড়িতে লোক এসেছিল, তারপর ফোন করিয়েছিল, তো আমি ওসব কথা ধ্যান দিইনি। থানায় ডাক এসছে, আমি গেছি, বলেছি এমনি ডাকবো, তো যেতে আমাকে অ্যারেস্ট করে নিয়েছে। লিখলেই তো জেলে আসতে হবে। আমরা প্রতিবাদ আমি যেরকম করছি 2014 থেকে করছি, আজও করছি, ভবিষ্যতেও করব। কাঁচরাপাড়ায় নিজের বাড়িতে পড়ে গিয়ে গুরুতর জখম মুকুল রায়। তাকে চিকিৎসার জন্য নিয়ে আসা হচ্ছে কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে। কাঁচরাপাড়ায় নিজের বাড়িতে পড়ে গিয়ে গুরুতর জখম মুকুল রায়। তাকে চিকিৎসার জন্য নিয়ে আসা হচ্ছে কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে। এদিকে অসুস্থ প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবাণী। দিল্লির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। কয়েকদিন আগেও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। বার্ধক্যজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি আডবাণী।